শুরু করছি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার। কবি বেটল ব্রেক্ট, অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। তার প্রথম পর্ব করব। আমার নাম দেওয়া রয়েছে এবং সেই সঙ্গে স্কুলেরও নাম। ছবি দেখছি, ইনি কবি শঙ্খ ঘোষ। বাংলাদেশের চাঁদপুরে এনার জন্ম 1932 সালের 5ই ফেব্রুয়ারি। কবি এখনও বেঁচে রয়েছেন। কবির যে সমস্ত কাব্যগ্রন্থগুলো আমরা পাই, মূর্খ বড় সামাজিক নয়, বাবরের প্রার্থনা, ধুম লেগেছে হৃদকমলে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, লাইনে ছিলাম বাবা। আরও রয়েছে। কবি যাদবপুর, দিল্লি এবং বিশ্বভারতী এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। সেই সঙ্গে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন, যেমন সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং সেই সঙ্গে সম্মান পেয়েছেন পদ্মভূষণ সম্মান। আমরা আরেকটা ছবি দেখছি। ইনি হচ্ছেন কবি, একাধারে নাট্যকার, আবার কবিও, এবং থিয়েটার সেখানে ডিরেকশন তিনি দিতেন। ইনি হলেন বেটল ব্রেক্ট। বেটল ব্রেক্টের জন্ম 1898 সালে 10ই ফেব্রুয়ারি আউসবার্গ, জার্মানিতে, এবং 1956 বার্লিন, পূর্ব জার্মানিতে 14ই আগস্ট তিনি মারা যান। আমরা দেখছি এই অংশটা হচ্ছে জার্মানি, আর এই জার্মানির আউসবার্গ আমরা নিচে দেখছি আউসবার্গ, এখানে কবির জন্ম। তিনি একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই সঙ্গে তিনি মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন। একসময় তার বাবার প্রভাব খাটিয়ে তিনি এক সামরিক হসপিটালে কাজ করতেন। 1928 এই সালে তিনি বিখ্যাত অভিনেত্রী হেলেনে ভাইগেল তাকে বিয়ে করেন। 1933 দেশত্যাগ করার পর বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে বেড়ান। তার সাহিত্যকর্মের মধ্যে যে সমস্ত আমরা নাটক পাই তা কয়েকটা উল্লেখযোগ্য, যেমন পূর্ণদৈর্ঘ্যের নাটক বল, এছাড়া ড্রামস ইন দ্য নাইট, দ্য জাঙ্গল, ম্যান ইকুয়াল ম্যানস, দ্য থ্রি পেনি অপেরা। এছাড়া তার যে কাব্যগ্রন্থগুলো আমরা পাই, যেমন এ ব্যাড টাইম ফর পোয়েট্রি, অ্যালবামা সং, চিলড্রেন্স ক্রুসেড, হিম টু কমিউনিজম, আই নেভার লাভ ইউ মোর। আমাদের যে কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতার উৎস হচ্ছে বেটল ব্রেক্টের কোশ্চেন ফ্রম এ ওয়াকার হু রিডস। প্রথমেই তার যে প্রথম চরণে আমরা পাই, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস, বইয়ে লেখে রাজার নাম। থিপস সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। এই যে অংশটা দেখছি গ্রিসের একটা অংশ হচ্ছে থিপস। যে লাল চিহ্ন অংশে দেখানো হলো হচ্ছে থিপস নগরী নির্মাণের যে ইতিহাস আমরা জানি, যে কাহিনী আমরা জানি, তাই রকম ক্যাডামাস নামে এক ফিনিশীয় রাজপুত্র ছিল। তার বোন ছিল অপরূপা সুন্দরী। তাকে গ্রিসের দেবতা জিউস হরণ করে নিয়ে যায়। যখনই হরণ করে নিয়ে যায় তখন ক্যাডামাস বিভিন্ন জায়গায় তার অনুসন্ধান করে, অথচ তাকে কোথাও খুঁজে পায়নি। ব্যর্থ হয়ে তিনি অ্যাপোলো দেবতা তার মন্দিরে যায় এবং সেখানে গিয়ে তার কাছে প্রার্থনা করে সে তার বোনকে যেন ফিরে পায়। কিন্তু এই সময় এক দৈববাণী হয়। সেই দৈববাণীতে সে শোনে কি, যে বোনকে না খুঁজে মানবেতর এক প্রাণীর তার দেখা পাবে, সে যেন তার পিছু নয়, না মানুষ না পশু না জন্তু যেন, এমন এক উভয়ের মধ্যস্থতাকারী এমন এক প্রাণীর সে সন্ধান পাবে। সুতরাং তাকে তার
পিছু নিতে বলা হয় এবং বলা হয় সে যেখানে গিয়ে থামবে সেখানে যেন একটা রাজ্য নির্মাণ করে। এই মানবেতর প্রাণীটা যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে একটা পাহাড়, চারদিকে পাহাড় ছিল, এবং এইখানে এই ক্যাডামাস তার বোনকে না খুঁজে ওই দৈববাণী অনুযায়ী এখানে এসে থিপস নগর, 7 দরজাওয়ালা, এই 7 দরজাওয়ালা থিপস এই যে নগর, এই নগর নির্মাণ করেছিল। আবার কেউ কেউ বলেন যে থুটমসের নাম অনুসারে এই নগরের নাম হয়েছিল থিপস, থুটমসের নাম অনুসারে থিপস। বিষয়টা হলে এই বইয়ে তো রাজার নাম লেখে, তা আমরা থিপসের একটা ছবি দেখি, একটা এক চিত্রকরের ছবি। এই হচ্ছে পাহাড়, যে পাহাড়ের কাছে এসে থেমে গিয়েছিল। এখানেও পাহাড় রয়েছে, এখানেও দেখছি পাহাড় রয়েছে, এবং এখানেও পাহাড় রয়েছে। ঠিক এই মাঝখানটাতে আমরা দেখব এই থিপস নগর নির্মাণ হয়েছিল, এবং এই 7 দরজাওয়ালা 7টা দরজা ছিল এই নগরে প্রবেশ করবার জন্য। এখন আমরা ডায়াগ্রাম দেখে নিই। 7 দরজাওয়ালা থিপস, এইখানে দেখছি তার প্রথম নগরে প্রবেশ করবার প্রথম পথ, এবং এখানে দরজা ছিল। এখানেও একটা দরজা আছে, এখানেও দরজা আছে, এখানেও দরজা, এখানেও দরজা, এবং এখানে এই যে 7টা দরজা ছিল, এই 7টা দরজা ছিল থিপস নগরে প্রবেশ করবার অন্যতম রাস্তা। তাহলে যে থিপস নগর যে ক্যাডামাসকে নির্মাণ করেছিল, ক্যাডামাসের নাম রয়েছে, শ্রমিকদের নাম নেই। ক্যাডামাস নিজে তো তৈরি করেনি। 7 দরজাওয়ালা থিপস, 7টা দরজা, এত সুন্দর প্রাসাদ তার একার পক্ষে করা সম্ভব হয়নি। তারপরে বলছেন বইয়ে লেখে রাজার নাম, তাহলে সেই বইয়ে রাজার নাম রয়েছে অথচ শ্রমিকদের, মজুরদের নাম নেই। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কবি জানতে চেয়েছেন রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আমরা যদি আমাদের একটা কোনো স্থাপত্যের নিদর্শন দেই, যে তাজমহল, পৃথিবীর আধুনিক যে 7ম আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে তাজমহল। প্রায় 3 একর জমির উপরে এই তাজমহল নির্মাণ হয়েছিল। নির্মাণ করেছে কি আমরা প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে বলবে শাহজাহান, কিন্তু এখানে 20,000 শ্রমিক কয়েক বছর পরিশ্রমের মধ্যে দিয়ে এই স্মৃতিসৌধ নির্মাণ করেছিল। কই সেই 20,000 শ্রমিকের নাম তো নেই। তাহলে শাহজাহান তো আর নিজে পাথর ঘাড়ে করে এনে স্মৃতিসৌধ নির্মাণ করেনি। ক্যাডামাস নিজে ঘাড়ে করে পাথর বয়ে এনে থিপস নগর নির্মাণ করেনি। তাহলে বইয়ে কিন্তু রাজার নাম লেখা থাকে, শ্রমজীবী মানুষ তাদের নাম কিন্তু উল্লেখ করা থাকে না। আমরা জানি যে এ প্রসঙ্গে আমার নজরুলের একটা কবিতার অংশ মনে পড়ছে, যে তাদের এই যে স্মৃতিসৌধ, এই স্মৃতিসৌধ করতে গিয়ে অনেক শ্রমিকও মারা গিয়েছিল। সেই কুলিমজুর কবিতার একটা লাইন, তোমার অট্টালিকা কার খুনি রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তাহলে সেখানকার ঘাম, রক্তবিন্দু মিশে রয়েছে স্মৃতিসৌধ বা রাজপ্রাসাদ নির্মাণে। সেখানে রাজারা তারা ঘাম ঝরায়নি, স্মৃতিসৌধ নির্মাণে তাদের মাথার ঘাম পায়ে ঝরে পড়েনি, তাদের রক্ত সেখানে মিশে যায়নি, তাদের প্রাণ বলিদান হয়নি। তাহলে রাজারা কিন্তু পাথর ঘাড়ে করে কোনো দিন আনেনি, আনতও না। কবিতায় প্রশ্ন ছিল, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তাহলে শ্রমিকরা নিশ্চয়ই ছিল। তাহলে তারা গেল কোথায়? তাদের নাম কোথায়? আর যে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন আমরা জানি, এই যে অংশটা দেখছি এটা হচ্ছে ব্যাবিলন। ব্যাবিলন সম্পর্কে আমরা কতগুলো তথ্য দিই। ব্যাবিলনের আমরা শূন্য উদ্যান দেখছি। দ্বিতীয় নেবুচাঁদ নেজার তিনি এটা নির্মাণ করেছিলেন। আমরা ব্যাবিলন সম্পর্কে জেনে নেই। ব্যাবিলন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার একটা বিখ্যাত শহর, যেটা ইরাকের যে রাজধানী বাগদাদ তার থেকে প্রায় 94 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। আক্কাদীয় ভাষায় আমরা জানি যে ব্যাব-ইল থেকেই ব্যাবিলন এসছে, যার অর্থ হচ্ছে ঈশ্বরের দরজা। আবার কোথাও কোথাও বলা হয় দেবতার নগরী।
2300 খ্রিস্টপূর্বাব্দে আক্কাদীয় রাজা সার্গন তিনি এই নগর প্রথম নির্মাণ করেছিলেন। ব্যাবিলনের চূড়ান্ত খ্যাতি বা ঐতিহ্য বৃদ্ধি পেয়েছিল, সুনাম অর্জন করেছিল হামুরাবির সময়। হামুরাবি এখানকার সম্রাট ছিলেন 1792 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। তার সময়কালে আমরা জানি যে স্বর্ণযুগ বলে উল্লেখ করা হয়, এবং উল্লেখ করা হয় যে একটা কাদামাটির ফলকে এই ব্যাবিলনের নাম প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল। এছাড়া আমরা আরও একটা রাজার কথা বলি। এই হামুরাবির পরও ব্যাবিলন আবার ধ্বংস হয়ে গিয়েছিল। আক্কাদীয় রাজা সার্গনের পরও ব্যাবিলন আবার ধ্বংস হয়ে গিয়েছিল। নেবুচাঁদনেজার দ্বিতীয়, ইনি এই যে ব্যাবিলনের যে শূন্য উদ্যান আমরা দেখলাম, রানীর আজ্ঞায় তিনি এই উদ্যান নির্মাণ করেছিলেন। এই ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করতে গিয়ে প্রায় 4000 শ্রমিক কাজ করেছিল। উল্লেখ করা হয় 600 খ্রিস্টপূর্বাব্দে এই উদ্যান নির্মাণ করা হয়, এবং এর আয়তন প্রায় 800 বর্গ স্কোয়ার ফুট। 5 থেকে 6000 এখানে ফুলের গাছ ছিল, এবং সেই সঙ্গে প্রায় 1050 জন মালি ছিল। তাহলে নাম হলো কার? নেবুচাঁদনেজারের। ব্যাবিলন ধ্বংস হলো, শূন্য উদ্যান নির্মাণ হলো, সেই মালিদের নাম নেই, সেই সমস্ত 4000 শ্রমিকের নাম নেই। আবার নিবনিডাসের সঙ্গে, নিবনিডাস একজন সম্রাট, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে কার? এই সাইরাস দ্য গ্রেট, পারস্যরাজ, তার সঙ্গে যুদ্ধ হচ্ছে কোথায় না? অপিসের যুদ্ধ, 539 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধে নিবনিডাস হেরে যায়, আবার ব্যাবিলন ধ্বংস হয়। তাহলে নিশ্চয়ই সাইরাস একা গড়ে তুলেনি, বারবার নেবুচাঁদনেজার গড়ে তুলেনি, হামুরাবি গড়ে তুলেনি, আর সার্গন একা গড়ে তুলেনি। তাহলে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো। কবির প্রশ্ন, কে আবার গড়ে তুললো এতবার? তাহলে নিশ্চয়ই এটা 4 জন বা আরও যে সমস্ত সম্রাট আছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়নি। তারা নিশ্চয়ই একা একা ওই পাথর ঘাড়ে করে এনে বা নিজেই তা নির্মাণ করেনি। তাহলে যারা তৈরি করেছিল, এই মজুরের প্রশ্ন যেন কবির মুখ দিয়েও বেরোচ্ছে, তারা গেল কোথায়? এই রাজারাই কি কেবলমাত্র গড়ে তুলেছিল? একার পক্ষে তো সম্ভব নয়। কবি আরও একটা চরণের মধ্যে দিয়ে আরও একটা প্রশ্ন তুলে ধরেছেন। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? সোনা ঝকঝকে লিমা। আমরা একটা ছবি দেখি, আমরা এখানকার একটা পৃথিবীর ম্যাপ দেখছি। নিচের অংশের আছে আমরা দেখছি দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার একটা দেশ হচ্ছে পেরু, আর এই পেরুর রাজধানী হচ্ছে লিমা। কেচুয়া ভাষায় লিমাক শব্দ থেকে লিমা এসেছে। এর নামকরণে বা এই নগরের উৎপত্তির ইতিহাস আমরা একটু জেনে নিই। আমরা জানি যে লিমা এখানে একটা বহু বছর আগে একটা লোকালয় ছিল। এই লিমা ব্যবসায়িক এবং শিল্প বিখ্যাত শহর। এখানে পাচাকামাক নামে এক দেবতার উপাসনা কেন্দ্র ছিল। 1400 শতকে ইনকা জাতির লোকগণ এই জায়গা দখল নেয়। দখল নেওয়ার পর স্পেনের দখলদার ফ্রান্সিসকো পিসাররো তিনি 1535 খ্রিস্টাব্দে এইখানে একটা উপনিবেশ গড়ে তোলেন, এবং এই এলাকার নাম দেন সিউদাস দে লোস রেইয়েস। পরে এর নামকরণ হয়েছিল লিমা, কেচুয়া ভাষায় লিমাক, যার অর্থ হচ্ছে বক্তা। এখানে প্রায় স্পেনীয় উপনিবেশের 200 বছর ধরে এখানকার উপনিবেশীয় রাজধানী ছিল, এবং 19 শতকে লিমাক কলেবরে ভীষণ বৃদ্ধি পায়। তাহলে এই যে শহর নির্মাণ হয়েছিল, এই যে তার যে ব্যবসায়িক এবং শিল্প খ্যাত যে নগর, তা সোনায় মোড়া, এত সুন্দর, স্বর্ণাভ, দেখলেই চক্ষু
জুড়িয়ে যাওয়ার মতো। তাহলে যারা যারা নির্মাণ করেছিল তারা কি ওই বাসায় থাকতো? তাহলে লিমা যারা বানিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু ওই রাজপ্রাসাদে থাকেনি। কেননা আমরা বলতে পারি নজরুলের কবিতা থেকে, তোমারে সেবিতে হইল যারা মজুর মুটে ও কুলি। তাহলে এই যে লিমা শহর তৈরি করতে গিয়ে যারা মজুর হয়েছিল, যারা মুটে হয়েছিল, যারা কুলি হয়েছিল, তারা কিন্তু এই যে ঝকঝকের লিমা, তার যে নগর, তার যে শহর, যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু তারা কেউ থাকতো না। আমরা প্রথম পর্ব এখানে শেষ করছি, দ্বিতীয় পর্ব আবার অন্য দিন শুরু হবে।